হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতেও ক্যামেরা রিলেটেড আরেকটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা মূলত ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা কী জন্যে কিনি? হয় ছবিটা অনেক সুন্দর হবে, ছবি শার্প হবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা ক্যামেরাটা যত টাকা দিয়েই কেন না, শখে কেনেন বা প্রফেশনাল কাজে কেনেন, ওয়েডিং করেন, ফ্যাশন ফটোগ্রাফি যে টাইপেরই ফটোগ্রাফি করেন না কেন, আপনার ছবি আপনার আশানুরূপ হয়তো ক্লিয়ার বা শার্প পান না। তো মূলত এই শার্প কী জন্য হয় না? আপনার ক্যামেরা যেমনই হোক না কেন, তো এই শার্পের উপর ২ টা ডিপেন্ড করে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। ২ টা ক্ষেত্রে আমি কথা বলব। ১ম এ বলি ইন্টারনাল। ইন্টারনালটি হচ্ছে ক্যামেরার সেটিং। আপনার ক্যামেরার সেটিং যদি সঠিক না হয়, আপনার ছবি যতভাবেই তুলুন না কেন, যত দামি ক্যামেরা দিয়েই তুলুন না কেন, ছবির শার্পনেস বা ছবির ক্লিয়ারিটি অতটা ভালো হবে না। ছবি জুম করে দেখবেন ফেটে যাচ্ছে। অপরদিকে অনেকেই আমাকে প্রশ্ন করেন, "ভাই আপনার ছবি এত ক্লিয়ার হয় কেন? বা আপনি এই ক্লিয়ার ছবি কি সেটিংয়ে তোলেন বা কি জন্য এত ক্লিয়ার হয়?" তো মূলত আমি আজকে এক্সটার্নাল নিয়ে কথা বলব। আর ইন্টারনাল যে সেটিং শার্প ছবি বা ক্লিয়ার ছবি তোলার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে। সাইডের ভিডিওতে আই বাটন থেকে বা ইন্ডি স্ক্রিন থেকে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওইটা দেখে ক্যামেরা সেটিং করবেন, তাহলে অত্যন্ত শার্প ছবি পাবেন। বা ক্যামেরা সেটিং কোন সেটিংয়ে ছবি তুললে শার্প ছবি আছে ওই ভিডিও থেকে অবশ্যই দেখতে পারবেন। তাহলে চলুন এবার এক্সটার্নাল যে বিষয়, এক্সটার্নাল বিষয়েও কিন্তু বেশিরভাগ 95% ছবি ঘোলা হওয়ার কারণ হচ্ছে ক্যামেরার এক্সটার্নাল বিষয়। এক্সটার্নাল বিষয় আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এর মধ্যে ৫টি রিজন বলব। ১ম রিজন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ১ম রিজন হচ্ছে ক্যামেরার ক্লিন না করা। আমরা অনেক সময় আউটডোর ফটোগ্রাফি করি বা প্রফেশনাল কাজে ইউজ করি বা শখের বশে ক্যামেরা কিনেছি। ছবি আমরা বাহিরে কোনো জায়গায় ক্যামেরাটি নিয়ে গেছি। কিন্তু ক্যামেরাটার ছবি তুলে আসার পর আমরা ক্যামেরাটি ক্লিন না করেই আমরা ক্যামেরাটা ওইভাবে রেখে দেই। এতে যে বাহিরে যে ময়লা বা ডাস্ট পার্টিকেল যেগুলো পড়ে লেন্সে বা সেন্সরে, সেগুলো কিন্তু ক্লিয়ার না করে আমরা রেখে দেই। হয়তোবা এই যে ময়লাটা পড়ে ক্যামেরায় গেলে কিন্তু আমরা কিন্তু খালি চোখে অনেক ধূলিকণা দেখা যায় না। সেই ধূলিকণা যদি গ্লাসে পড়ে, এটা যদি পরিষ্কার না করেন, আস্তে, আস্তে এটা পার্মানেন্ট হয়ে যাবে আপনার গ্লাস এলিমেন্টের উপর বা লেন্সের উপর। তো মূলত আপনারা যারা ক্যামেরা ইউজ করেন, অবশ্যই প্রতিদিন ফটোগ্রাফি করেন বা প্রফেশনাল ফটোগ্রাফি, প্রতিদিনই ক্যামেরাটাকে চেষ্টা করবেন পরিষ্কার রাখার এবং পরিষ্কার করার। আপনি যখন ক্যামেরাটা পরিষ্কার করবেন, শুধু ক্যামেরার আউটফিটটা পরিষ্কার করলে হবে না। ক্যামেরা ইন্টারনালি আপনার সেন্সর বা যে ভিউ ফাইন্ডার গ্লাস বা লেন্সে হচ্ছে সামন দিকে পিছন দিকে ২ দিকে ক্লিন করতে হবে। তো অবশ্যই ক্লিন করবেন। আর ক্যামেরা ক্লিন করার জন্য কিন্তু ক্যামেরার আলাদা ক্লিনার কিট পাওয়া যায়। আপনার ক্যামেরা কিনেছেন ৩০-৪০ হাজার টাকা বা লাখ টাকার উপরে, সামান্য কয়েক টাকা বাঁচাতে যে আপনি ক্লিন কিট ইউজ করেন। অনেকে হয়তোবা বলে যে ক্লিনার কিট ইউজ করতে হয় না। অবশ্যই ক্লিনার কিট ইউজ করবেন, ভ্যাকুয়াম ইউজ করবেন ক্যামেরাটি সুন্দর রাখার জন্য। আর যদি মনে করেন যে আমি ইনভেস্ট করব না, শখে ক্যামেরা কিনছি, একটা ক্লিনিং কিট যদি জায়াসের নেন বা ভালো ব্র্যান্ডের নেন, মোটামুটি ১৫০০ টাকায় ২,০০০ টাকায়। তো অবশ্যই আপনারা যারা ইনভেস্ট করতে চান না যে ক্যামেরাটি ক্লিন করবেন, তারা অবশ্যই অনেকেই করে কি বাসি টিস্যু কাপড় দিয়ে, টিস্যু কিন্তু মাইক্রোফাইবারের হয়ে টিস্যু দিয়ে অনেক ছোট, ছোট পার্টিকেল এবং সাদা, সাদা অংশ লেন্সের মধ্যে ঢুকে যেতে পারে। টিস্যু দিয়ে কখনোই ক্যামেরা পরিষ্কার করবেন না। অপরদিকে বাড়িতে যে কাপড় আছে, সুতি কাপড়, এগুলা দিয়েও পরিষ্কার করবেন না। আমি একটা কথা বলি, খুব সোজা হয় যে আপনাদের আশেপাশে যে চশমার যে দোকানগুলো আছে, সেখানে দেখবেন চশমার গ্লাস পরিষ্কার করার জন্য এক ধরনের মাইক্রোফাইবারের কাপড় আছে। আমি কাপড়টা দেখাবো। এই ধরনের মাইক্রোফাইবার এগুলো কাপড় পাওয়া যায়। আপনি যদি চশমার দোকানে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি সানগ্লাস বা চশমা পরিষ্কার করার যে মাইক্রোফাইবারের যে ক্লথ পাওয়া যায় সেটা দেন, তাহলে অবশ্যই নেবেন। মাত্র ৳২০ নিতে পারে। এই ৳২০ উপর দিয়ে কিন্তু ক্যামেরা আপনারা ক্লিন করতে পারবেন এবং ক্যামেরার লেন্সে কোনো দাগ পড়বেন না। হয়তোবা যেকোনো কাপড়, যেকোনো টিস্যু ইউজ করলে জোরে যদি আপনার দাবা দেন বা কোনো কিছু হয়, যদি এর মধ্যে কোনো ধূলিকণা থাকে, অবশ্যই গ্লাসে দাগ পড়ে যেতে পারে। অবশ্যই এই মাইক্রোফাইবারটা কিনতে পারেন। আর এটা কিন্তু যেকোনো চশমার দোকানেই পেয়ে যাবেন, আপনার নিকটস্থ চশমার দোকানে। এইভাবে ক্যামেরাটি পরিষ্কার করবেন। এরপরে ২ নাম্বার যে জিনিসটা বলব, এটা হচ্ছে লেন্সের। আপনারা অবশ্যই যখন লেন্স ইউজ করবেন, লেন্সটা পরিষ্কার পরিচ্ছন্ন ইউজ করবেন। এবং এই লেন্সের ক্ষেত্রে হয় কি, আমরা লেন্স যখন কিনি বা একটা ক্যামেরা যখন কিনেছি, সবচেয়ে ব্যাড হ্যাবিট আমাদের, আমরা ক্যামেরার লেন্স ধরেন ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা দিয়ে কিনি। আর যারা প্রফেশনাল তারা ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, ৪ লাখ পর্যন্ত কেনেন। তারা হয়তোবা লেন্সটা কেনেন, কিন্তু এই যে লেন্সের উপর যে ফিল্টার আছে, এই ফিল্টারটা কেনেন নিম্নমানের। অবশ্যই আপনার লেন্সের ফিল্টার কিন্তু 100%, আপনার গ্লাস এলিমেন্ট, আমি একটা কথা বলি, আমি খুলে দেখাবো। এই লেন্স, এটা একটা সিগমা লেন্স। সিগমা লেন্সের যে গ্লাস এলিমেন্ট, এটা খুবই দামি গ্লাস এলিমেন্ট তৈরি এবং খুবই ভালো মানের এবং কোয়ালিটিফুল, ১০০% শার্পনেস দেবে। কিন্তু আপনার এই যে ফিল্টার আছে, যে কোনো ফিল্টার কিনবেন না। অনেকেই হয়তোবা ক্যামেরা কিনেছেন ৫০০D, ৬০০D এন্ট্রি লেভেলের যে ক্যামেরা শখে কিনেছেন, তারা হয়তোবা ৳৪০০ দামের একগুলো, ৳৪০০-৫০০ দামের একগুলো ফিল্টার পাওয়া যায় বাজারে। নন ব্র্যান্ডের, ব্র্যান্ড কোনো নাই। ব্র্যান্ড আছে কিন্তু সেগুলো হচ্ছে
খুব ভালো ব্র্যান্ডের না সেই ফিল্টারগুলো ইউজ করেন। সেগুলো হয় কি, এই যে গ্লাস এলিমেন্টের সাধারণ যে গ্লাস বা কাঁচ আছে এই কাঁচ দিয়ে তৈরি, এটাতে হয়তো ডিস্টরশন হবে বা এর মধ্যে পারফেক্টলি আলো, আপনারা জানেন যে এই গ্লাস এলিমেন্টের মধ্যেই কিন্তু আলো পাস করে, মানে কোনো একটা সাবজেক্টের প্রতিচ্ছবি গিয়ে সেন্সরে হিট করে তারপরে ছবিটা ক্যাপচার হয়। তো এটার মধ্যে পারফেক্টলি আলো পাস করতে পারে না বা সেন্সরে হিট করতে পারে না, এতে ডিস্টরশন হয়, ছবি হেজি আসতে পারে, ছবির শার্পনেস কমে যেতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ফিল্টার ইউজ করা, এই ফিল্টারটা খুবই ভালো মানের। এক্সটার্নাল যে সমস্যাগুলো আছে, ছবি শার্প বা ক্লিয়ার আসে না, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটাই, যেটাতে আপনারা কম দামি ফিল্টার ইউজ করেন। কম দামি ফিল্টার অবশ্যই ইউজ করবেন না, ভালো মানের ফিল্টার ইউজ করবেন। ভালো মানের ফিল্টার বলতে আমি ব্র্যান্ডের ফিল্টারের কথা বলবো। ব্র্যান্ডের ফিল্টার বলতে যেমন বাংলাদেশে যারা বিশেষ করে বাংলাদেশের ক্যামেরার লেন্স কিনছেন 12-13 হাজার টাকা দিয়ে, তারা একটু কষ্ট করে 2000 টাকা 1500 টাকার মধ্যে কেএনএফের একটা ফিল্টার আছে। এছাড়া আরও যারা প্রফেশনাল কাজ করবেন, ওয়েডিংয়ের কাজ করবেন, মূলত প্রফেশনাল কাজ করবেন, তারা এটাতে কোনো কম্প্রোমাইজ করবেন, অবশ্যই কেএনএফ বা জায়েসের ফিল্টার কিনবেন। জায়েসের ফিল্টারগুলো মোটামুটি 3500 টাকা থেকে 4000 টাকার মধ্যে একটু দামি হয়ে যায়। আর কম বাজেটের মধ্যে যারা শখী ক্যামেরা কিনেছেন বা খুব বেশি ইউজ করে না, তারা কেএনএফের এই ফিল্টারগুলো কিনতে পারেন। এগুলো হচ্ছে প্রফেশনাল যারা ফটোগ্রাফি করে, তারা দেখবেন যে আপনার অনেকে আছে, অনেক ফিল্টার আছে, একটা হচ্ছে পোলারাইজ ফিল্টার বা হচ্ছে ইউভি ফিল্টার, একটা ফিল্টারের দাম প্রায় 40-50 হাজার টাকা দামেরও ফিল্টার। যারা প্রফেশনালি ওয়েডিংয়ের কাজ করে, খুব হেভি প্রোডাকশন হাউজের কাজ করে, তারা কিন্তু এই ফিল্টারগুলোতে কোনো কম্প্রোমাইজ করে না। অবশ্যই দামি ফিল্টার ইউজ করার চেষ্টা করবেন। এরপরে 3 নাম্বার আরেকটা এক্সটার্নাল সবচেয়ে বড় আছে কোয়ালিটি, নিম্নমানের লেন্স ইউজ করা। বাজারে অনেক কিন্তু থার্ড পার্টির লেন্স এসে গেছে। যেমন থার্ড পার্টি লেন্স বলতে আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমি একটা লেন্স ইউজ করে দেখেছি, এটা হচ্ছে ইয়াংনো ব্র্যান্ডের, সরাসরি বলে দিচ্ছি কোম্পানিটার নাম ইয়াংনো ব্র্যান্ডের। এই লেন্সটা ছিল পুরাতন, আমার এক ছোটো ভাই নিয়েছে, সেই লেন্সটা নিয়েছে 50mm। 50mm লেন্স, অনেকেই বলে যে ইয়াংনো লেন্স 50mm, কিন্তু ভাই ছবি শার্প হচ্ছে না, আপনার ছবি এত ক্লিয়ার হয় কেন? এই ইয়াংনো লেন্সটাও কিন্তু 5-6 হাজার টাকার মধ্যে। অপরদিকে কিন্তু ব্র্যান্ডের যে STM 50mm আছে, এই লেন্সগুলো কিন্তু 14 থেকে 15 হাজার 12 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই বলেন কোথায় 14 হাজার টাকা, কোথায় 6 হাজার টাকা, তার মধ্যে এর মধ্যে বিল কোয়ালিটি কেমন হয়? বিল কোয়ালিটি খুব একটা ভালো হয় না, যদিও আমি নামটা ডিরেক্টলি বললাম। তবে যাদের কম বাজেট তারা কিনতে পারেন, কিন্তু অবশ্যই নতুন কিনবেন, সেকেন্ড হ্যান্ড কখনোই নেবেন না, বিশেষ করে থার্ড পার্টির কোনো লেন্স। আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন কোনটা, যেটা ব্র্যান্ডের, যেমন ক্যাননের লেন্স, নিকনের লেন্স, সনির লেন্স বা জি মাস্টার লেন্স, এগুলো সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, তবে দেখে শুনে। এবং সেকেন্ড হ্যান্ড লেন্সের ক্ষেত্রে কী কী খেয়াল রাখতে হবে, সাইডের ভিডিওটি আই বাটনে বা ইন্ডি স্ক্রিনে দেওয়া আছে। সেকেন্ড হ্যান্ড লেন্স বা ক্যামেরা কেনার সময় অবশ্যই ওটা ভালো করে খেয়াল রাখবেন। আর এই লেন্সের ক্ষেত্রে বললাম তো 50mm কিনেছে, শার্প হয় না, আমাকে বলে ভাই ক্যামেরার কী সেটিং করেন, কী সেটিং দেখাইলেন, কোনো শার্প ছবি পাই না। পরে তার এই লেন্সের চেঞ্জ করতে গিয়ে, এই ক্যাননের লেন্স আমি আমার লেন্সটি লেগে দেখি ক্যামেরার সব ঠিক আছে, সেন্সারও ভালো আছে, ছবি শার্প ওঠে, কিন্তু ওই লেন্স দিয়েই ছবি শার্প ওঠে না। সে থেকে বোঝা গেল আমরা অবশ্যই নিম্নমানের, নিম্ন কোয়ালিটির থার্ড পার্টির কম দামি যে লেন্সগুলো আছে এগুলো কিনতে পারেন, কিন্তু অবশ্যই নতুন কিনবেন। আর এগুলো কিন্তু বেশি দিন লংজেভিটি বা লং টাইম ইউজ করলে অবশ্যই খারাপ হয়ে যেতে পারে। অপরদিকে ব্র্যান্ডের লেন্সগুলোও কিন্তু কিছু লেন্স আছে, যেমন 24-70 বা জুম টাইপের যেগুলো লেন্স, জুম টাইপের লেন্সে কিন্তু গ্লাস এলিমেন্টের পরিমাণ বেশি থাকে, মানে গ্লাস, ধরুন প্রাইম লেন্সে যদি গ্লাস থাকে 4টা, ঠিকই এই ধরুন 55 থেকে 250 একটা জুম লেন্স, সেটাতে গ্লাস এলিমেন্ট থাকবে 8টা থেকে 10টা। যত গ্লাস এলিমেন্ট বেশি হবে তত কিন্তু লাইটটা ঢোকার সময় দেখবেন লাইটটা কমে যাবে বা লাইটের শার্পনেস কম হবে, ছবির শার্পনেস কম হতে পারে। তো অবশ্যই আপনারা জুম লেন্স কখনো পুরনো কিনবেন না, যদিও পুরনো কেনেন দেখে শুনে কিনবেন, জানা অবশ্যই কিনবেন। আর নিম্নমানের লেন্স কখনোই ইউজ করবেন না। নিম্নমানের চেয়ে আপনি 2 দিন পরে ইনভেস্ট করেন বা 2 দিন পরে ক্যামেরা কিনতে প্রিফার করবো বা লেন্স কিনতে প্রিফার করবো, অবশ্যই ব্র্যান্ডের লেন্সগুলো কেনার চেষ্টা করবেন। এরপরে যে সবচেয়ে বড় আরেকটা 4 নাম্বার পয়েন্ট এক্সটার্নালের মধ্যে, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রাইম লেন্স এবং জুম লেন্স। এই জুম লেন্সগুলোতে কিন্তু গ্লাস এলিমেন্ট আগেই বলে দিলাম, গ্লাস এলিমেন্ট বেশি থাকে। যারা শখে ফটোগ্রাফি করেছেন তারা হচ্ছে 55, 275, 300 এই টাইপের জুম লেন্সগুলো কিনবেন টিকটক ভিডিও বা শখের হচ্ছে ফ্যামিলি ফটোগ্রাফি করার জন্য। অবশ্যই এটা না করে অবশ্যই আমি রিকমেন্ড করব, যারা বিগিনার বা নতুন ক্যামেরা কিনেছেন, অবশ্যই আপনার 50mm প্রাইম বা যে কোনো ধরনের প্রাইম, 85 হোক, 35 হোক, 24 হোক, প্রাইম লেন্সে গ্লাস এলিমেন্ট কম থাকে। যারা নতুন ক্যামেরাম্যান, ক্যামেরার সেটিং অতটা বোঝে না বা ক্যামেরা চালানো অতটা পারে না, তারা না চাইলেও মানে একটু জানা, জাস্ট ক্লিক করা অটোতেও যদি ছবি তোলেন, ছবি অত্যন্ত ভালো মানের পাবেন, ছবি ক্লিয়ার পাবেন, জুম করে দেখবেন লোমকূপ পর্যন্ত দেখা যাচ্ছে, চোখ অত্যন্ত শার্প। এবং লেন্সটা অবশ্যই প্রাইম কেনার চেষ্টা করবেন যারা বিগিনার। আর যারা ক্যামেরা খুব ভালো চালান, ক্যামেরা প্রো লেভেলের সেটিং জানেন বা প্রো লেভেল চালাতে অভ্যাস হয়েছেন, তারা জুম লেন্সও কিনতে পারেন। তবে নতুনরা অবশ্যই প্রাইম লেন্স কিনে ছবি শার্প পেতে পারেন। এবং কিন্তু আমি একটা কথা বলবো, আমি নিজেই প্রমাণ, জুম লেন্সের সাথে প্রাইম লেন্সের ছবি বেশি শার্প, বেশি ক্লিয়ার, লো লাইটে পারফরমেন্স খুবই ভালো পাবে এবং কিন্তু
অবশ্যই ভালো হবে। জুম লেন্সও ভালো ৭০-২০০ যে প্রো লেভেলের জুম লেন্সগুলো আছে সেই লেন্সগুলো খুবই ভালো হয় গ্লাস ইনভেন্ট, কিন্তু সেগুলোর দাম অত্যন্ত বেশি। লো বাজেটের মধ্যে যারা 500D 550D এসব কিনেছেন তারা অবশ্যই 50mm ব্র্যান্ডের ক্যাননের যে 50mm HTM এটা দিয়ে শুরু করতে পারেন। এরপরে 5 নাম্বার আরেকটি কারণ আছে, যারা নতুন ক্যামেরা কিনেছে, অনেকে হয়তোবা নতুন ক্যামেরা কিনে ছবি অটো ফোকাস প্রতিটা লেন্সে দেখবেন অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস সুইচ আছে। ক্যামেরা সেটিং ম্যানুয়ালের কথা বলতেছি না, শুধু ফোকাস সিস্টেমের কথা বলতেছি ম্যানুয়াল। অনেকে ক্যামেরা চালাইছেন 2-4 দিন ক্যামেরা চালানোর পরে মনে করেন যে আমি ম্যানুয়াল ফোকাসে ছবি তুলবো, নতুন ক্যামেরা কিনেছি, ক্যামেরাতে সব কিছু শিখেছি। এই ম্যানুয়াল ফোকাসে যদি ছবি তুলতে চান, অনেকে হয়তো পারফেক্টলি ফোকাস করতে পারবেন না। ছবিটি জুম করে দেখবেন ছবিটা হেজি আসছে বা ছবিটা ক্লিয়ার আসেনি বা ছবিটা ডিফোকাস হয়েছে। ম্যানুয়াল ফোকাসে মানে লেন্সের ম্যানুয়াল ফোকাস অন করে এই ম্যানুয়াল ফোকাস যে সুইচ আছে এটা অন করে ম্যানুয়াল AMF এ দিয়ে আপনার ছবি যখন তুলবেন, ছবিটা কিন্তু বেশিরভাগ যারা নতুন বা ক্যামেরা নতুন কিনেছেন বা শখে ফটোগ্রাফি করেন তার বেশিরভাগ 99% মানে 99% ডিফোকাস ছবি বা ক্লিয়ার বা শার্প ছবি পাবেন না। হয়তো বা 100টা ছবি তোলার মধ্যে 5-6টা ছবি ক্লিয়ার হতে পারে। অবশ্যই এই জন্য MF বা অটোফোকাসে, লেন্সের অটোফোকাসে অবশ্যই ছবি তুলবেন যারা নতুন ক্যামেরা কিনেছেন। যারা প্রো বা খুব ভালো ক্যামেরা চালাইতে পারেন তারা হয়তো ম্যানুয়াল ফোকাসের যে লেন্সগুলো সেগুলো ভালোভাবে ইউজ করতে পারেন। আমি তাদের কথা বলছি না, যারা নতুন তাদের কথা বললাম। এরপরে ছবি ক্লিয়ার আসে না বা শার্প আসে না, 5 নাম্বার এবং 6 নাম্বার আরেকটা পয়েন্ট বলতেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় মুভিং কোনো সাবজেক্টের ছবি তোলেন, কোনো কিছু মুভ হচ্ছে, এই সময়ে যখন ছবি তুলবেন আমরা অবশ্যই লো শাটার স্পিড, মানে শাটার স্পিড কখনোই 50 নিচে আসবে না। 50 নিচে যদি লো শাটার স্পিডে যদি কোনো মুভিং কোনো সাবজেক্টের ছবি তোলেন কখনোই পারফেক্টলি শার্পনেস বা পারফেক্ট ক্লিয়ার ছবি পাবেন না। অবশ্যই লো শাটার স্পিডের ছবি তুলবেন না। যখনই আপনি মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলতেছেন, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতেছেন, অ্যাস্ট্রোনট ফটোগ্রাফি করতেছেন বা খুবই লো শাটার স্পিড 30 নিচে 50 নিচে শাটার স্পিড রেখে ছবি তুলতেছেন, আপনারা চেষ্টা করবেন ট্রাইপডে ছবি মানে ছবি তোলার জন্য। অনেকেই দেখেন না অ্যাস্ট্রোনট ফটোগ্রাফি করে বা ল্যান্ডস্কেপ ছবি তোলে ট্রাইপডে রেখে, ক্যামেরা রেখে বা DSLR ক্যামেরা, মিররলেস ক্যামেরা যেটাই হোক না কেন মিররলেস ক্যামেরাটি রেখে ছবি তোলে। কারণ হচ্ছে আপনার যখনই হাতে নিয়ে ছবি তুলবেন লো শাটার স্পিড একটু হলেও শেক করবে, তাতে হেজিটেড ছবি বা হচ্ছে ক্লিয়ার ছবি বা শার্প ছবি পাবেন না। মানে আপনি বুঝতে পারেন, মনে করবেন যে আমি খুব পারফেক্টলি ধরে ছবি তুললে, যতই পারফেক্টলি ধরে ছবি তোলেন লো শাটার স্পিডে যখন ছবি তুলবেন বা মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলবেন অবশ্যই তখন ট্রাইপড ইউজ করবেন। আর যখন মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলবেন বা খুব দ্রুতগামী কোনো কিছু ছবি তুলবেন শাটার স্পিড খুবই বেশি রাখার চেষ্টা করবেন। বেশি রাখার বলতে আপনার যদি আমি একটা কথা বলি, এই 50mm দিয়ে যদি আপনার ছবি তোলেন অবশ্যই আপনার চেষ্টা করবেন 50 2 গুণ, মানে লেন্স আপনার যত হবে তার চেয়ে 2 গুণ। যদি 200mm হয় 485 হবে, ধরেন 160 170, 50mm হলে 100 120 FPS স্পিড শাটার স্পিড রাখবেন। মানে আপনি লেন্সের ফোকাল লেন্থ যতখানি হবে তার 2 গুণ শাটার স্পিড রেখে ছবি তোলার চেষ্টা করবেন। আমি এই টেকনোলজি কাজে রাখাই। এরপরে আরেকটা গুণ বলি, লো মানে শার্প ছবি বা ক্লিয়ার ছবি আসে না, যেটা হচ্ছে আপনি লো অ্যাপাচারের লেন্স ইউজ করলে। প্রাইম লেন্স 1.8 1.4 1.2 হয়। 1.2তে যখন আমরা ছবি তুলবেন কোনো একটা সাবজেক্টের দেখবেন যে চোখ ক্লিয়ার, কিন্তু চোখের কিছু দূর পর থেকে একটু ফোকাল লিঙ্ক বা ফোকাস ডিফোকাস হয়ে মানে ব্লারই ছবি এসছে, মানে ব্যাকগ্রাউন্ডে ব্লার হবে। যত এফ পয়েন্ট ছোট হবে মানে 1.2 1.4 যত ছোট হবে তত হবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি হবে বা হেজিটেড ছবি আসতে পারে। আপনারা অবশ্যই যখন ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডটা যদি দূরে হয়, আউটডোরে ছবি তুলতেছেন ওয়েডিংয়ের ক্ষেত্রে বা ওয়েডিংয়ের ক্ষেত্রে ফটোগ্রাফি করতেছেন আর সাবজেক্ট পিছন থেকে অনেক দূরে আছে, যত সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ড যত দূরে হবে তত কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। তখন অবশ্যই আপনার প্রাইম লেন্স বা যে লেন্স ইউজ করেন লো অ্যাপাচার কখনোই ইউজ করবেন না, তখন অ্যাপাচারটা একটু বাড়িয়ে দেবেন। ধরুন 1.8 থাকলে 2.8 বা 3.5 করবেন। আমি দেখাচ্ছি একই ছবি আপনারা 2.8-এ এবং 1.4-এ ছবি তারা তুলে দেখবেন যে 1.4-এর ছবিটা একটু হইলেও শার্পনেস কম হয়েছে, মানে ছবি অনেক সুন্দর ড্যাপ ফিল পাবে, ছবিটা দেখতে সুন্দর হবে কিন্তু ক্লিয়ার অতটা হবে না। বিশেষ করে যারা রিটাচিং করেন বা ছবিটা অনেক এডিট করবেন বা ইনডোরে ছবি তুলবেন, পাসপোর্ট সাইজ ছবি তুলবেন, স্টুডিওতে ফটোগ্রাফি করবেন, তারা লো অ্যাপাচার না রেখে f4 f3.5 বা 2.8-এ রেখে ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার এবং শার্প ছবি পাবেন, ছবিটা এডিট করতে আপনার কাছে খুবই সোজা হবে। এরপরে আরেকটা সমস্যা বলবো যেটা হচ্ছে কমন সমস্যা, আমিও এই সমস্যাটা করেছি কিন্তু এখন মোস্তাবনা বুঝতে পেরেছি। যারা নতুন ফটোগ্রাফি করেন, ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে এটা বলি, তাড়াহুড়ো করে কোনো সাবজেক্টের ছবি তুলবেন না। আপনি হয়তো ব্রাইড গ্রুমের তাড়াহুড়ো করে ছবি তুলতেছেন, খুব দ্রুত ছবি তুলতেছেন, কোনো ফ্যামিলির ছবি তুলতেছেন বা গ্রুপ ছবি তুলতেছেন, তাড়াহুড়ো করে ছবি তুলবেন না। ছবি তোলার সময় অবশ্যই নিজেকে একটু ধীরস্থির করবেন, একটু সময় লাগবে। ধরেন ছবি আপনি 100 জায়গায় 50টা তোলেন, কিন্তু 50টা ছবি যদি শার্প হয়, ক্লিয়ার হয়, ক্লায়েন্ট কিন্তু তাতেই খুশি হবে। ক্লায়েন্টকে খুশি করাই কিন্তু আপনার মূল উদ্দেশ্য। ছবি বেশি তুললেই যে আপনার ক্লায়েন্ট খুশি হবে এটা
কিন্তু নয়, বড় কথা নয়। আপনি অবশ্যই ছবি তোলার সময় তাড়াহুড়ো করবেন না, খুব ধীরস্থির করে আপনার ক্যামেরাটি পারফেক্টলি লেন্স ধরে তারপর পারফেক্টলি ধরে আপনার ছবি তুলবেন। এরপর আরেকটি সমস্যা, বর্তমান সময় কিন্তু গরম। বাংলাদেশের ওয়েদারের জন্য একটা কথাটা বলে নেই। আমরা যারা ক্যামেরা প্রতিদিন ইউজ করি বা কোনো একটা ইভেন্ট থেকে ইউজ করেছি, মাঝখানে একটু ২-৩ দিন সময় আছে, তাহলে অবশ্যই যে ক্যামেরার যে বেল্টটি আছে, এই বেল্টটি কিন্তু আমরা যখন ধরি, আমাদের সবারই শরীর কিন্তু, বাংলাদেশের যে তাপমাত্রা, সবারই শরীর কিন্তু কম বেশি ঘামে, হয়তোবা কারো বেশি বা কম। এই ঘামটা যখন এই বেল্টে ভরে, এই বেল্টটা কিন্তু অবশ্যই ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে। আর এই ফাঙ্গাস থেকে কিন্তু আপনার হয়তোবা খালি চোখে দেখতে, এই ফাঙ্গাস থেকে আপনার লেন্সে ফাঙ্গাস যেতে পারে। লেন্সে যদি ফাঙ্গাস পড়ে, যত দামি লেন্সই হোক না কেন, ছবি শার্প বা ক্লিয়ার পাবেন না। অবশ্যই লেন্স ফাঙ্গাস থেকে দূরে রাখবেন। তো আপনারা যারা আউটডোর ফটোগ্রাফি করেন, ওয়েডিং ফটোগ্রাফি করেন, বাংলাদেশের যে ওয়েদার এত গরম, প্রচণ্ড গরমে, অবশ্যই নিয়ে এসে আপনার বেল্টটি খুলবেন। খুলে আপনার বেল্টটি দরকার হয় আপনার যে ইভেন্ট করে এসে বেল্টটি একটু সাবান পানি দিয়ে ধুয়ে আপনার বেল্টটি একটু শুকাবেন। তাহলে হবে কি, এর মধ্যে যে ঘাম ভরেছিল আপনার হাত থেকে, ক্যামেরা ধরলে কিন্তু একটা ঘাম ভরবেই। তো এটা একটু কাপড়ের বা সুতার হওয়ার কারণে এটা থেকে ফাঙ্গাস হবে। অবশ্যই সাবান পানি দিয়ে ধুয়ে রোদে শুকায় আবার বেল্টে লাগাবেন। তো বেল্ট অবশ্যই পরিষ্কার রাখবেন। ক্যামেরা আউটডোর ফটোগ্রাফি করে এসে তো অবশ্যই ক্লিয়ারলি বা পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখন দেখবেন ধুলিবালি যেখানে বেশি, সেখানে ক্যামেরা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ক্যামেরা কম ইউজ করার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই উপকৃত হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব আরেকটি কারণে করতে পারেন, আমার চ্যানেলটি ঘুরে আসেন, আপনি ক্যামেরা রিলেটিং, ফিল্ম মেকিং রিলেটিং, ভিডিও রিলেটিং, ক্যামেরা সেটিং, সব ধরনের, আমি ওয়েডিং ফটোগ্রাফি সব ধরনের সেটিং আপনাদের দেখাইছি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর ক্যামেরা রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।